হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভূগোলের ক্লাস 12-এর 4th সেমিস্টারের 3rd ইউনিটের সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই ক্ষয়চক্রের মধ্যে এই উইলিয়াম মরিস ডেভিসের অবদান এবং উনি যে দুটি ক্ষয়চক্র, নদী ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করেছিলেন, সেটা সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, ক্ষয়চক্রটা পড়তে গেলে আমাদেরকে মোটামুটি যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমি খাতায় লিখে রেখেছি। প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষয়চক্র কাকে বলে। তাহলে আমরা যে ক্ষয়চক্র সম্পর্কে জানতে যাচ্ছি, দুটো কথা আছে, ক্ষয় এবং চক্র। আমরা যেমন জলচক্র পড়েছি, ঠিক একই রকমভাবে এটা হচ্ছে ক্ষয়চক্র। জলচক্রে যেমন জল চক্রাকারে আবর্তিত হয়, একই রকমভাবে ক্ষয়চক্রে কী হচ্ছে, ভূমির ক্ষয়টা কীভাবে চক্রাকারে হচ্ছে সেটাই হচ্ছে এর আলোচনার বিষয়বস্তু। তো দেখো, বলছে যে ভূপৃষ্ঠের উপরিভাগের চেহারা বা আকৃতি বা রূপকে ভূমিরূপ বলা হয়। ভূমিরূপ বিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ চর্চিত বিষয় হলো ভূমিরূপের উৎপত্তি এবং বিবর্তন। প্রত্যেক ভূমিরূপেরই এক প্রকার জীবন ইতিহাস থাকে। প্রধানত আন্দোলনজনিত ভূ উন্নতি এবং তার উপর প্রাকৃতিক শক্তির নিরন্তর ক্ষয়কার্যের মাধ্যমে ভূমিরূপের যে পর্যায়ক্রমিক পরিবর্তন সাধিত হয় তাকে এই ক্ষয়চক্র বলে। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাকে বলছে তোমার ক্ষয়চক্র। ঠিক আছে, তাহলে ক্ষয়চক্র কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো, 2 নম্বরে দিয়েছে ক্ষয়চক্রের প্রণালী বা নিয়মতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয় আলোচনা করো। তাহলে ক্ষয়চক্রের কতগুলো নিয়ম আছে, বুঝতে পেরেছো? তো এই নিয়মগুলোকে বলছে প্রণালী, বুঝতে পেরেছো? তাহলে প্রণালী বা নিয়মকে কটা ভাগে ভাগ করা হচ্ছে সেটা এখানে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে প্রণালী বা নিয়মকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার উন্মুক্ত প্রণালী, একটা হচ্ছে তোমার বদ্ধ প্রণালী। এই দেখো, দেখতে পাচ্ছ, নিয়মতন্ত্র বা প্রণালী হলো কতগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত উপাদানের সমন্বয় নিয়ে গঠিত একটি একক যা প্রতিনিয়ত ক্রিয়াশীল। তবে ক্ষয়চক্রে প্রণালী বা নিয়মতন্ত্র বলতে ভূমিরূপের উত্থান, ক্ষয়, সঞ্চয়, পরিবর্তন এবং শেষে পূর্বস্থানে ফিরে আসাকে কিন্তু বোঝায়। ক্ষয়চক্রের নিয়মতন্ত্র মূলত 2 প্রকার, একটা হচ্ছে আবদ্ধ প্রণালী, একটা হচ্ছে তোমার মুক্ত প্রণালী। আবদ্ধ প্রণালী কোনটাকে বলছে, যে প্রণালীতে বাইরের কোনো শক্তি ছাড়াই কেবল প্রাথমিক শক্তি দ্বারা বিভিন্ন বিষয় যেমন ভূমিরূপ পর্যায়ক্রমিক পরিবর্তন ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, তাকে আবদ্ধ প্রণালী বা ক্লোজড সিস্টেম বলা হয়। উদাহরণ হচ্ছে কি, মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র মানে নদী ক্ষয়চক্র, বুঝতে পেরেছো? জলচক্র প্রভৃতি। কারণ এই ক্ষয়চক্র কোনো রকম বাধা না পেয়েই সর্বশেষ পরিণতির দিকে এগিয়ে চলে। আর মুক্ত প্রণালী কোনটাকে বলছে? মুক্ত প্রণালী হলো যে প্রণালীতে প্রাথমিক শক্তি ছাড়া বাইরের অতিরিক্ত শক্তির সংযোজন এবং নির্গমন হয় এবং শক্তির যোগান অব্যাহত থাকায় বিভিন্ন বিষয়ের পর্যায়ক্রমিক পরিবর্তন ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, তাকে মুক্ত প্রণালী বা ওপেন সিস্টেম বলা হয়। উদাহরণ হচ্ছে তোমার কি, পেঙ্ক, হ্যাক, ক্রিকমে প্রমুখ বর্ণিত ক্ষয়চক্র। কারণ এই ক্ষেত্রে ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগেই বাধাপ্রাপ্ত হয় এবং পুনরায় শুরু হওয়ার জন্য অতিরিক্ত শক্তি এবং পদার্থের সংযোজন বা নির্গমন ঘটে থাকে। তাহলে এই গেল তোমার ক্ষয়চক্রের নিয়মতন্ত্র বা প্রণালী। এরপর দেখো ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ। তাহলে আমরা ক্ষয়চক্র যে আছে, এই ক্ষয়চক্রগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়। দেখো, প্রাথমিক ভূমিরূপের উপর প্রতিটি প্রাকৃতিক শক্তি ক্ষয়চক্র কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন সাধন করে। আঞ্চলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক শক্তিগুলির ভিত্তিতে ক্ষয়চক্রকে 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? 1 নম্বর হচ্ছে নদী ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র। দেখো, নদী ক্ষয়চক্রের অপর নাম কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্র, এটা মনে রাখবে। তার কারণ আমাদের ভূপৃষ্ঠের যে ভূমিরূপের পরিবর্তন বা ক্ষয়চক্র সাধিত হয় তার 70% হয়ে থাকে নদীর দ্বারা, যার জন্য নদী ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলছে। নদীর মাধ্যমে আর্দ্র অঞ্চলে সংঘটিত ক্ষয়চক্র, এই ক্ষয়চক্রের প্রবক্তা হলেন উইলিয়াম মরিস ডেভিস। এই নামটা কিন্তু ক্ষয়চক্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যে ক্ষয়চক্র সম্পর্কে পড়ছি, এখানে কিন্তু ডেভিসের ধারণাটি অর্থাৎ নদী ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। 2 নম্বর দেখো আছে হিমবাহ ক্ষয়চক্র। বলছে শীতল জলবায়ু অঞ্চলে হিমবাহের মাধ্যমে সংঘটিত ক্ষয়চক্র। হিমবাহ ক্ষয়চক্রের প্রবক্তা হলেন উইলিয়াম মরিস ডেভিস এবং পরিহিমবাহ ক্ষয়চক্রের ধারণা দেন পেল্টিয়ার।
এবার দেখো 3 নম্বর আছে মরু ক্ষয়চক্র, বলছে বায়ুর দ্বারা উষ্ণ এবং শুষ্ক মরু অঞ্চলে সংগঠিত ক্ষয়চক্র। 4 নম্বর আছে কাস্ট ক্ষয়চক্র, বলছে ভৌম জলের দ্বারা চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে সংগঠিত ক্ষয়চক্র। কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র সাধারণত ধারণা প্রদান করেন জোভান সিজিক। 5 নম্বর আছে সামুদ্রিক ক্ষয়চক্র, বলছে সমুদ্র তরঙ্গের দ্বারা সমুদ্র। এর পরের প্রশ্ন হচ্ছে নদী ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে কেন? তাহলে দেখো, ভূপৃষ্ঠে যত ধরনের প্রাকৃতিক শক্তি বর্তমান তাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী এবং ব্যস্ত রূপকার হলো নদী। পৃথিবীর প্রায় 70% এলাকাতে নদী কার্যের প্রভাব দেখা যায়। এই কারণে নদী ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। এই ক্ষয়চক্রের প্রবর্তক হলেন উইলিয়াম মরিস ডেভিস বা WM ডেভিস। ডেভিস প্রদত্ত ক্ষয়চক্রটি পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে সমালোচিত হয়। তাই ক্রিক, মে, হ্যাক প্রমুখরা নতুন করে নদী ক্ষয়চক্রটি উপস্থাপন করেন। নদী ক্ষয়চক্র ছাড়াও মরু অঞ্চলের ক্ষয়চক্র, ভৌম জলের ক্ষয়চক্র, হিমবাহের ক্ষয়চক্র ইত্যাদি ধারণা প্রতিষ্ঠিত হয়। তাহলে এই হলো তোমার স্বাভাবিক ক্ষয়চক্র। এরপর দেখো কি আছে, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো? ডেভিসের ত্রয়ী বলে একটা ধারণা আছে, যেখানে তোমার ডেভিস যে ভূপৃষ্ঠের যে গঠনের ধারণা দিয়েছেন সেখানে এই ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ডেভিসের ত্রয়ী ধারণা হচ্ছে, ডেভিসের মতে কোনো অঞ্চল ভূমিরূপের বিবর্তন, সেই অঞ্চলের শিলার গঠন বা স্ট্রাকচার, ক্ষয়কার্যের প্রক্রিয়া বা প্রসেস ও সময় বা টাইম, এই 3টি উপাদানের উপর নির্ভরশীল। এই 3টি উপাদানকে একত্রে ডেভিসের ত্রয়ী বা ট্রায়ো অফ ডেভিস বলা হয়। 1 নম্বর হচ্ছে শিলার গঠন বলতে ডেভিস শিলার সকল গাঠনিক ধর্মকে বুঝিয়েছেন, যেমন আঞ্চলিক ভূতাত্ত্বিক গঠন, শিলাস্তরের ভাঁজ, চ্যুতি, কাঠিন্য, প্রবেশতা, দারণ, ফাটল, নতি, আয়াম, স্তরায়ন্তল ইত্যাদি। 2 নম্বর প্রক্রিয়া বলতে ডেভিস সেই সকল প্রাকৃতিক শক্তির সামগ্রিক কার্যাবলীকে বুঝিয়েছেন যেগুলি পর্যায়নে অংশগ্রহণ করে। 3 নম্বর অন্যদিকে কোনো ভূমিভাগের উপর প্রাকৃতিক শক্তির কার্যকারিতার ব্যাপ্তিকালকে বোঝাতে ডেভিস সময় শব্দটি ব্যবহার করেছেন। তাহলে ডেভিসের ত্রয়ী বলতে কিন্তু এই 3টে উপাদান, অর্থাৎ তোমার শিলার গঠন, ক্ষয়কার্যের প্রক্রিয়া এবং সময়, এই 3টে জিনিসকে বুঝিয়েছেন। এটাই হচ্ছে তোমার ডেভিসের ত্রয়ী। এরপর দেখো আছে পরের প্রশ্ন, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত নদী ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো, বা স্বাভাবিক ক্ষয়চক্রের চিত্র মানে পর্যায়গুলি আলোচনা করো। তাহলে দেখো, এটা কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এটা যদি আসে তাহলে 5 নম্বর প্রশ্ন এলে কিন্তু এভাবে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো, এখানে দেওয়া আছে যে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের পর্যায়সমূহ। 1899 খ্রিস্টাব্দে মার্কিন ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটির উদ্ভাবন করেন। তার মতে পৃথিবীর ভূমিভাগের বিবর্তন প্রধানত নদী ক্ষয়চক্রের মাধ্যমে সম্পন্ন হয় বলে নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে। ডেভিস সমগ্র ক্ষয়চক্র প্রক্রিয়াটিকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। একটা হচ্ছে যৌবন, 2 হচ্ছে পরিণত, 3 নম্বর হচ্ছে বার্ধক্য। এবার দেখো যৌবন পর্যায়, বলছে ভূ উত্থান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদী অতি দ্রুত ক্ষয় করতে শুরু করলে যে পর্যায়ের সূচনা হয় তাকে বলা হয় যৌবন পর্যায় বা ইউথ স্টেজ। ভূমিরূপের বৈশিষ্ট্য কী থাকে? বলছে ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী কয়েকটি অনুগামী নদী এবং উপনদীর সৃষ্টি হয়। 2 নম্বর, অনুগামী নদীর মধ্যবর্তী প্রশস্ত অংশে হ্রদ জলাভূমি গড়ে ওঠে। 3 নম্বর, এই পর্বে নদীবাহিত বোল্ডার এর অবঘর্ষে নদীগর্ভে দ্রুত ক্ষয় হয়। 4 নম্বর, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা সর্বাধিক হওয়ায় নদী নিম্নক্ষয়ের মাধ্যমে উপত্যকাকে গভীর করে ও সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা গঠন করে। 5 নম্বর বলছে নদীর 2 পাড় অত্যন্ত খাড়া হয়, নদী বাঁক কম এবং প্লাবনভূমির অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এটা গেল তোমার যৌবন অবস্থা। এরপর দেখো পরিণত অবস্থা বা পৌর অবস্থা, বলছে নদ নদী সংখ্যা বৃদ্ধি এবং নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বৃদ্ধি পেতে থাকলে যে পর্যায়ে সূচনা হয় তাকে পরিণত পর্যায় বা পৌর অবস্থা বা ম্যাচুয়ার স্টেজ বলা হয়। ভূমিরূপের বৈশিষ্ট্য কী? বলছে এই পর্বে জলবিভাজিকার শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। 2 নম্বর হচ্ছে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে নদী উপত্যকার মস্তক ভাগ চওড়া এবং উপত্যকা দীর্ঘায়িত হয়। নদীর অনুদৈর্ঘ্য ঢাল
ভারসাম্য স্তরে পৌঁছায়, যাকে গিলবার্ট গ্রেড বলেছেন। এরপর দেখো আছে বার্ধক্য পর্যায়। বলছি নদীর নিম্নক্ষয় বন্ধ হওয়ার থেকে শুরু করে ভূমিক্ষয়ের শেষ সীমা পর্যন্ত উপনীত হওয়া পর্যন্ত সময়কালকে বার্ধক্য পর্যায় বলা হয়। এর বৈশিষ্ট্য কি? এক হচ্ছে উপনদীর সংখ্যা কমতে থাকে, দুই হচ্ছে উপনদী বাঁক বৃদ্ধি পেতে থাকে, অশ্বক্ষেত্রে হ্রদ দেখা যায়, তিন নম্বর হচ্ছে এই পর্যায়ে নদীগুলির সংকীর্ণ এবং নিচু জলবিভাজিকার মস্তক ক্ষয় করে অন্য নদীগুলিকে গ্রাস করে। এর ফলে নদীর সংখ্যা সাধারণভাবে পরিণত অবস্থা থেকে কম থাকে। চার নম্বর হচ্ছে সমগ্র অঞ্চলটি ক্ষয়চক্রের শেষ সীমায় পৌঁছায়, সমপ্রায় ভূমি গঠন করে এবং মাঝে মাঝে শক্ত শিলায় গঠিত মোনাডনক দেখা যায়। পাঁচ নম্বর হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমির সৃষ্টি হয়, যার নাম পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা দেখো দেওয়া আছে, এই ছবিটা কিন্তু তোমাদেরকে সুন্দর করে এই ছোট্ট করেই কিন্তু দিতে হবে, বুঝতে পারছো? তাহলে ছবিটা দেবে, আর তার সঙ্গে সঙ্গে যৌবন, পরিণত এবং বার্ধক্য এই তিনটে স্টেজ কিন্তু তোমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে তোমার ডেভিসের ক্ষয়চক্রের পর্যায়গুলি দেওয়া হবে। এরপর দেখো টিকা, কতগুলো ছোট ছোট বিষয় সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তার মধ্যে প্রথম যেটা আছে ক্ষয়ের শেষ সীমা। এগুলো সবই কিন্তু তোমার ওই ডেভিসের যে ক্ষয়চক্র আছে তারই তোমার ছোট ছোট কিছু কথা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যেটা আছে ক্ষয়ের শেষ সীমা। তাহলে ক্ষয়ের শেষ সীমা কোনটাকে বলছে? দেখো বলছে ভূমিরূপ বিবর্তনকারী প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠকে যে তল পর্যন্ত ক্ষয় করতে পারে তাকেই ক্ষয়ের শেষ সীমা বলে। অর্থাৎ নদী যেমন ধরো বেশ সমুদ্র তল হচ্ছে তার শেষ সীমা, তাহলে সেটাই হচ্ছে তোমার ওই ক্ষয়ের শেষ সীমা বলা হয়। একটি নদীর ক্ষেত্রে নদী তার খাতকে যে সর্বনিম্ন গভীরতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম তাকে নদীর ক্ষয়ের শেষ সীমা বলা হয়। ভূবিজ্ঞানী পাওয়েল সর্বপ্রথম ক্ষয়ের শেষ সীমা ধারণাটি প্রবর্তন করেন। প্রকৃতি অনুযায়ী ক্ষয়ের শেষ সীমা দুই ধরনের হয়, একটা হচ্ছে সর্বজনীন ক্ষয়ের শেষ সীমা, একটা হচ্ছে স্থানীয় ক্ষয়ের শেষ সীমা। যদিও সমুদ্র সমতল হলো সর্বজনীন ক্ষয়ের শেষ সীমার উদাহরণ, বুঝতে পারছো? তাহলে এই গেল তোমার ক্ষয়ের শেষ সীমা। এরপরে দেখো আছে পর্যায়নটা কি? তাহলে গ্রেডেশন, পর্যায়ন কথাটা কিন্তু আমরা আগেও পড়েছি, যখন নদী পড়েছি, নদীর ক্ষয় সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, তখন কিন্তু পর্যায়ন বা গ্রেডেশন আমরা পড়েছি। তাহলে পর্যায়ন দেখো, যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়া ভূমিরূপের অনিয়মিত রূপরেখাকে অর্থাৎ উঁচু নিচু অথবা বন্ধুর অবস্থানকে ধীরে ধীরে একটি সাধারণ তল বা পৃষ্ঠে নিয়ে আসে, সেই সমস্ত প্রক্রিয়াকে পর্যায়ন বা গ্রেডেশন বলা হয়। অবরোহণ, আরোহণ এবং জৈবিক পদ্ধতিকে একত্রে পর্যায়ন বলা হয়। তাহলে এই গেল তোমার পর্যায়ন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে তোমার পর্যায় বা স্টেজ কাকে বলে। দেখো পর্যায়ন আর পর্যায় দুটো জিনিস কিন্তু এক নয়। হ্যাঁ, পর্যায় হচ্ছে স্টেজ আর পর্যায়ন হচ্ছে গ্রেডেশন। স্টেজ মানে এখানে সময়কে বুঝিয়েছে। দেখো পর্যায় জিনিসটা কি বলছে, মূল প্রবন্ধে ডেভিস তার ক্ষয়চক্রের ধারণার সময় পদবাচ্যটি ব্যবহার করেন, মানে এই পর্যায় কথাটি কিন্তু উনি ব্যবহার করেন। ভূমিরূপ বিবর্তনের সমগ্র সময়কালকে তিনি যৌবন, পরিণত, বার্ধক্য এই তিনটি পর্যায়ে বিভক্ত করেন। পরবর্তীকালে তার অনুগামীরা সময়ের পরিবর্তে পর্যায় বা স্টেজ শব্দটি ব্যবহার করেন। তার মানে কি বলতো, এখানে এই যে সময়টাই হচ্ছে পর্যায়, তাহলে সময়ের পরিবর্তে পর্যায় কথাটি ব্যবহার করেন বা স্টেজ। ঠিক আছে, তাহলে এই হলো তোমার পর্যায়। তাহলে পর্যায় আর পর্যায়ন দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। এরপর দেখো পর্যায়িত ভূমি ও পর্যায়িত নদী কাকে বলে। পর্যায়িত ভূমি এবং পর্যায়িত নদী। দেখো পর্যায়িত ভূমি কোনটাকে বলছে, বলছে যখন কোনো ভূমিরূপে ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে সাম্য অবস্থা বিরাজ করে তখন তাকে পর্যায়িত ভূমি বা গ্রেডেড ল্যান্ডস্কেপ বলা হয়। এই ভূমিরূপের স্থায়িত্ব খুবই কম, মানে খুব অল্প সময় ধরে কিন্তু পর্যায়িত অবস্থায় থাকে, বুঝতে পেরেছো? তারপর আবার সেটা কিন্তু অপর্যায়িত অবস্থায় চলে যায়। অর্থাৎ পর্যায়িত অবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যখন ভূমির না ক্ষয় হয় না সঞ্চয় হয়, বুঝতে পেরেছো? এরপরে পর্যায়িত নদী কোনটাকে বলছে, বলছে পর্যায়িত নদী বা গ্রেডেড রিভার বলতে এমন এক আদর্শ নদীকে বোঝায় যেটি তার প্রবাহ পথে কোনো রকম ক্ষয় এবং সঞ্চয় করে না, অর্থাৎ নদীবাহিত বোঝাসমূহ বহন করে সমুদ্রে জমা করে, তখন সেটাকে বলছে তোমার পর্যায়িত নদী। এই গেল তোমার পর্যায়িত নদী। এরপরে দেখো কি আছে, সমপ্রায় ভূমি কাকে বলে, যেটার ইংরেজি হচ্ছে তোমার পেনিপ্লেন। ঠিক আছে, পেনিপ্লেন হচ্ছে তোমার সমপ্রায় ভূমি যেটা তোমার স্বাভাবিক ক্ষয়চক্রের সৃষ্টি হয়, আর পেডিপ্লেনটাও হচ্ছে তোমার সমপ্রায় ভূমি যেটা তোমার মরু ক্ষয়চক্রের সৃষ্টি হয়। তাহলে পেনিপ্লেন কোন জিনিসটাকে বলা হয় সেটা আমরা পড়বো। দেখো তাহলে
পেনিপ্লেন সমপ্রায় ভূমি। দেখো বলছে ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমগ্র অঞ্চলটি নিম্ন ক্ষয়সীমা বা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় এসে পৌঁছলে ভূমিরূপটি বৈচিত্র্যহীন সমতল ভূমিতে পরিণত হয়। 1889 সালে ডেভিস একে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন নামে আখ্যায়িত করেছেন। উদাহরণ হচ্ছে কর্ণাটক মালভূমির ময়দান অঞ্চল এবং ছোটনাগপুর মালভূমির পূর্বাংশ হচ্ছে এর উদাহরণ। এরপরে দেখো আছে মোনাডোনক। মোনাডোনক কোনটাকে বলছে? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ের শেষ ভাগে সমপ্রায় ভূমির মধ্যে সৃষ্ট ক্ষয় প্রতিরোধী কঠিন শিলায় গঠিত ও বিক্ষিপ্তভাবে অবস্থিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে মোনাডোনক বলা হয়। উদাহরণ হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ, তারপর তোমার পাটমাহুলিয়া ইত্যাদি হচ্ছে তোমার মোনাডোনকের উদাহরণ। এরপরে দেখো কি আছে, প্যান প্লেন জিনিসটা কি? তাহলে পেনিপ্লেন জিনিসটা জানলাম। এবার দেখো প্যান প্লেনটা কি বলছে। 1983 সালে ভূবিজ্ঞানী ক্রিকমে তার অসম বিকাশ তত্ত্বে প্যান প্লেনের ধারণা দিয়েছেন। এই তত্ত্ব অনুযায়ী ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদী বাঁক বেশি হয় বলে প্লাবনভূমি প্রশস্ত হয়। জলবিভাজিকাগুলি নদীর নিম্নক্ষয়ের ফলে ক্রমশ পিছিয়ে যেতে থাকে এবং শেষ পর্যায়ে বিস্তৃত সমতল ভূমির সৃষ্টি হয়। একে প্যান প্লেন বলা হয়। এই সমতলীকরণের প্রক্রিয়াকে প্যান প্লেনেশন বলা হয়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার প্যান প্লেন। এরপর দেখা হচ্ছে প্রাইমর্ফ এবং এন্ডর্ফ। এই দুটো শব্দ তোমার ডেভিসের নয়, পেঙ্কের ক্ষয়চক্রের সঙ্গে যুক্ত। প্রাইমর্ফ এবং এন্ডর্ফ। প্রাইমর্ফ মানে প্রাইমারি থেকে প্রাইমর্ফ বলতে পারো। দেখো কি বলছে, ভূবৈজ্ঞানিক পেঙ্কের মতে ভূমি বিবর্তনের প্রাথমিক পর্যায়ে ক্ষয়চক্র শুরু হওয়ার আগে বা ভূ উত্থানের পূর্বে যে বন্ধুরতাহীন নিম্ন সমভূমি বিরাজ করে তাকে প্রাইমর্ফ বলা হয়। আর এন্ডর্ফ কি বলছে, পেঙ্কের মতে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ভূমির বন্ধুরতা হ্রাস পেয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে এন্ডর্ফ বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার প্রাইমর্ফ এবং এন্ডর্ফ। নেক্সট দেখো আছে ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন। তাহলে ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন, এটা একটা আমরা শব্দ জানলাম। ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন কোনটাকে বলছে? দেখো বলছে কোনো ভূমিভাগের ক্ষয়ের শেষ সীমার নিকটে পৌঁছানোকে ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন বলা হয়। এর কারণগুলি হলো উষ্ণ যুগে হিমবাহের গলনের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে ভূ আলোড়নের ফলে ভূমির অবনমন ঘটায় সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে ক্ষয়ের শেষ সীমা থেকে ভূমিভাগের উচ্চতা কমে এলে, অর্থাৎ ভূমিভাগটির ক্ষয়ের শেষ সীমার কাছে চলে আসা। তাহলে এই হচ্ছে তোমার ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন। নেক্সট দেখো যেটা আছে নদী গ্রাস জিনিসটা কি? ঠিক আছে, নদী গ্রাস। দেখো নদী গ্রাস মানে হচ্ছে যখন একটা নদী অন্য একটা নদীকে গ্রাস করে তখন সেটাকে বলছে নদী গ্রাস। বুঝতে পেরেছো? বড় নদী যখন ছোট নদীর মধ্যে চলে আসে তখন সেটাকে নদী গ্রাস। দেখো নদী গ্রাস বলছে নদীর মস্তকমুখী ক্ষয়ের ফলে। মস্তকমুখী ক্ষয় কোন জিনিসটা বলো তো? ধরো এই একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এই নদীটা হচ্ছে তার উপনদী। এইবার এই নদীটাতে জলের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে এই নদীটা কিন্তু এখানে মুক্তভাবে প্রবাহিত হতে পারছে না। তখন কি হয়, এই নদীটার বিপরীতমুখী প্রবাহ লক্ষ্য করা যায়। অর্থাৎ জলটা যেহেতু এদিকে বেরোতে পারছে না, সে কিন্তু তার মাথার দিকে, এটা হচ্ছে তার মাথা, অর্থাৎ যেখান থেকে নদীটা উৎপত্তি হয়ে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে তার মাথা বা তার উপরের অংশটা হচ্ছে মাথা। তখন কি হয়, বিপরীত দিকে তোমার ধাক্কা দিয়ে দিয়ে কি হয়, এই অংশটা ক্ষয় করে দেয়। এটাকে বলছে মস্তকমুখী ক্ষয়। এইভাবে যখন ক্ষয় করতে 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 পাশাপাশি অবস্থিত দুটি নদী, তার মাঝে কি আছে, জলবিভাজিকা আছে, এবং এই জলবিভাজিকাটা যখন ভেঙে দেবে তখন এই নদীটা এর মধ্যে প্রবাহিত হতে শুরু করবে। এই জিনিসটাকে বলছে জলবিভাজিকা। বুঝতে পেরেছো? এই নদী গ্রাস। এবার দেখো এখানে কি বলছে, বলছে নদীর মস্তকমুখী ক্ষয়ের ফলে কোনো নদীর জল অন্য কোনো নদী খাতের মধ্য দিয়ে সেই নদীর জলের সঙ্গে সম্মিলিত হয়ে প্রবাহিত হয় তখন তাকে নদীগ্রাস বলে। তাহলে এই হচ্ছে তোমার নদীগ্রাস। এই দেখো দুটো নদী পাশাপাশি প্রবাহিত হচ্ছে, মাঝখানে আছে জলবিভাজিকা। এরপর কি হচ্ছে, দুটো নদী এরকম করে হচ্ছে এবং মস্তকমুখী ক্ষয় হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, এই নদীটা কিন্তু পুরোপুরি এই নদীতে চলে আসছে, এই নদীটা কিন্তু কানা হয়ে যাচ্ছে। এই নদীটাকে গ্রাস করলো কে? এই নদীটা। ঠিক আছে, শক্তিশালী নদী, এটাকেই বলছে তোমার নদী গ্রাস। এবার দেখো এখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আছে, যেমন শুষ্ক ফাঁক কি। তাহলে নদী গ্রাসের ফলে যে নদীটা তোমার গ্রাস হয়ে গেল তার মধ্যে যে ফাঁক লক্ষ্য করা যায় সেটাকে হচ্ছে শুষ্ক ফাঁক। তার মস্তকে যে উপরের দিকটা, এই হলো তোমার ফাঁক। এই দেখো সিক্ত ফাঁক এবং বায়ু ফাঁক। বলছে গ্রাসপ্রাপ্ত নদীটির পূর্বতন উপত্যকার জল দ্বারা পূর্ণ থাকলে তাকে সিক্ত ফাঁক বলে। আবার গ্রাসপ্রাপ্ত নদীতে যদি জল না থাকে, অর্থাৎ শুষ্ক অবস্থায় থাকে, তখন তাকে বায়ু দ্বারা বা বায়ু ফাঁক বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে সিক্ত ফাঁক এবং শুষ্ক ফাঁক বা বায়ু ফাঁক।
আচ্ছা, এরপরে দেখো আছে মরু ক্ষয়চক্র বলতে কি বোঝো। তাহলে আমরা নদী ক্ষয়চক্রকে বললাম কি স্বাভাবিক ক্ষয়চক্র। এবার মরু ক্ষয়চক্র যেটা আছে সেই মরু ক্ষয়চক্রের ডেফিনেশন কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে মরু ক্ষয়চক্র কোনটাকে বলছে দেখো, বলছে যে শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে প্রধানত বায়ু আবহবিকার পুঞ্জ সঞ্চলন এবং প্রবহমান জলধারার প্রভাবে যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায়ের মাধ্যমে ভূমিরূপের যে চক্রাকার বিবর্তন সংগঠিত হয় তাকে শুষ্কতার ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র বলা হয়। আমেরিকান ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস 1905 সালে মরু ক্ষয়চক্রের ধারণা দেন। এই ক্ষয়চক্র প্রধানত দুটি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এগুলি হলো পর্বত বেষ্টিত শুষ্ক অববাহিকা বা বোলসন অঞ্চল এবং 2 নম্বর হচ্ছে শুষ্ক উচ্চ মালভূমি অঞ্চল। তাহলে এই হচ্ছে তোমার মরু ক্ষয় চক্র। এর পরের প্রশ্নটা দেখো আছে যে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের বা শুষ্কতার ক্ষয়চক্রের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। তাহলে মরু ক্ষয়চক্র সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তাহলে দেখো মরু ক্ষয়চক্র বলছে শুষ্ক অঞ্চলে জলপ্রবাহ বায়ু প্রবাহ জলধারা আবহবিকার পুঞ্জিত ক্ষয় প্রভৃতির প্রভাবে ভূমিরূপের প্রাথমিক অবস্থা থেকে বার্ধক্য অবস্থা পর্যন্ত যে বিবর্তন ঘটে তাকে শুষ্কতার ক্ষয়চক্র বলে। শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে ডেভিস ছাড়াও এলসি কিং এর মতবাদটি জনপ্রিয় এবং এই ছবিটা কিন্তু তোমরা শুষ্কতার ক্ষয়চক্রের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। এবার ডেভিসের ধারণা কি? ডেভিস বলেছেন ভূ আন্দোলনে প্রথমে কতকগুলি পর্বত বেষ্টিত অববাহিকার সৃষ্টি হয়। এগুলিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রাভি জল নির্গম প্রণালী গড়ে ওঠে। আবহবিকাকে বেষ্টনকারী পর্বতগুলি অববাহিকার এবং জলধারার মিলিত কার্যের ফলে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং অববাহিকার মধ্যে কতকগুলি পৃথক এবং স্থানীয় নিম্ন ক্ষয়সীমা গড়ে তুলবে। এবার দেখো যৌবন অবস্থা। যৌবন অবস্থায় কি হয়? বলছে যৌবন অবস্থায় ক্ষয়প্রাপ্ত দ্রব্যাদি আবহবিকায় সঞ্চিত হবে, অর্থাৎ প্রতিটি পৃথক পৃথক নিম্ন ক্ষয়সীমা ক্ষয়প্রাপ্ত দ্রব্য সঞ্চয়ের ফলে ক্রমশ উঁচু হয়ে উঠতে থাকবে এবং পার্শ্ববর্তী পর্বতগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হতে থাকবে। বেশ কিছু সময়ের ব্যবধানে বিভিন্ন আবহবিকার মধ্যবর্তী পাহাড় বা পর্বত নদী কর্তৃক মস্তক ক্ষয়ের ফলে ব্যবচ্ছিন্ন হয় এবং পার্শ্ববর্তী নদীকে গ্রাস করে। এভাবে বিভিন্ন অববাহিকার মধ্যে নদীগুলি পরস্পর নদীগ্রাসের দ্বারা কিছুটা একত্রিত হবে। এই পর্যায়ে ভূমিরূপ যৌবন অবস্থা থেকে প্রৌঢ়ত্বে পৌঁছেছে তা বুঝতে হবে। পরিণত পর্যায় বলছে এই পর্যায়ে নদীগুলি একত্রিত হওয়ার ফলে পৃথক পৃথক স্থানীয় ক্ষয়সীমার পরিবর্তে একটি সাধারণ নিম্ন ক্ষয়সীমা সৃষ্টি হবে। এই নিম্ন ক্ষয়সীমা দ্বারা অঞ্চলটির ক্ষয়কার্য নিয়ন্ত্রিত হবে এবং পার্শ্ববর্তী উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। ভূপ্রকৃতি তথা পর্বত ঢাল ক্রমশ নিচু এবং প্রায় সমতল হয়ে ভূমিরূপটি বার্ধক্যে পরিণত হবে। এবার দেখো বার্ধক্য অবস্থাটা কি বলছে? বলছে এই অবস্থায় জলধারার কার্য ক্রমশ কমতে থাকবে এবং বায়ুর কার্য প্রাধান্য লাভ করবে। বায়ুর কার্যের প্রাধান্যের ফলে নদী কর্তৃক সঞ্চিত দ্রব্যাদির এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ ঘটবে। বায়ুর অবঘর্ষ কার্যের ফলে মরু অঞ্চলের উন্মুক্ত শিলাময় ভূমিরূপ আরও ক্ষয়প্রাপ্ত হবে এবং সমতল ভূমিরূপের বিবর্তন ঘটবে। এর সমালোচনা কি বলছে? বলছে ডেভিসের শুষ্কতার ক্ষয়চক্রের মতবাদ স্থান বিশেষে প্রযোজ্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমের মরু অঞ্চলগুলির ন্যায় পর্বত বেষ্টিত অববাহিকার ক্ষেত্রে তার তত্ত্ব প্রযোজ্য হলেও পৃথিবীর সব মরু অঞ্চলে পর্বত বেষ্টিত অববাহিকায় তা নয়। সেই জন্য ডেভিসের শুষ্কতার ক্ষয়চক্রের মতবাদ সর্বত্র গ্রহণযোগ্য কিন্তু নয়। তাহলে এই গেল তোমার শুষ্কতার ক্ষয়চক্র। এবার দেখো এখানে কতগুলো টিকা লিখতে বলেছে। যেমন প্লায়াটা কি? তাহলে প্লায়া হচ্ছে তোমার মরু অঞ্চলে যে লবণাক্ত জলের হ্রদ থাকে তাকে প্লায়া বলে। দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে লবণাক্ত অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। অসংখ্য ছোট ছোট নদী এই প্লায়া এসে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর সৃষ্টি করে। শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ক্ষেত্রে প্লায়া হলো স্থানীয় ক্ষয়ের শেষ সীমা এবং ভৌম জলপীঠ হলো সর্বজনীন ক্ষয়ের শেষ সীমা। তাহলে এই হলো তোমার প্লায়া। তারপর দেখো আছে পার্থক্য লিখতে হবে মোনাডোনক এবং ইনসেলবার্জ। তাহলে দেখো মোনাডোনক এবং ইনসেলবার্জ এই যে তোমার পার্থক্য আছে, এই পার্থক্যগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। মোনাডোনক গঠিত হয় নদী ক্ষয়চক্রের শেষ সীমায়, বুঝতে পারছো, অর্থাৎ পেনিপ্লেনে, আর ইনসেলবার্জ গঠিত হয় মরু ক্ষয়চক্রের শেষ সীমায়। এই দুটো হলে এর প্রধান
পার্থক্য। দেখো মোনাডনক ওই যে সমপ্রায় ভূমির মাঝে অবস্থিত অনুচ্চ পাহাড়গুলিকে মোনাডনক বলে। ইনসেলবার্ড কি ওই যে পেডিপ্লেন বা পাদদেশীয় সমভূমির মাঝে অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে তোমার ইনসেলবার্ড বলে। তাহলে সমপ্রায় ভূমি নদী ক্ষয়চক্রের শেষ অবস্থায় সৃষ্টি হয়, আর পেডিপ্লেন বা পাদদেশীয় সমভূমি মরু ক্ষয়চক্রের শেষ অবস্থায় সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? এবার দেখো বলছে সাধারণত আর্দ্র জলবায়ু অঞ্চলে মোনাডনক দেখা যায়, অন্যদিকে শুষ্ক মরু জলবায়ু অঞ্চলে ইনসেলবার্ড দেখা যায়। মোনাডনক নদীর ক্ষয়চক্রের ফলে গঠিত হয়, ইনসেলবার্ড বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। মোনাডনকগুলির আকৃতি গোলাকার, অনেকটা উল্টানো গামলার মতো, অন্যদিকে ইনসেলবার্ড সামান্য গোলাকৃতি শিখর দেশযুক্ত হয়। মোনাডনক ইনসেলবার্ডের তুলনায় ছোট হয়, ইনসেলবার্ড তুলনামূলকভাবে কিন্তু বড় হয়। জলপ্রবাহের কারণে মোনাডনক সর্বদা উপর থেকে নিচের দিকে ক্ষয় পেতে থাকে, অন্যদিকে বায়ু প্রবাহের কারণে ইনসেলবার্ড সর্বদা পার্শ্ব দিকে ক্ষয় পেয়ে নিশ্চিহ্ন হয়। মোনাডনক একটি উত্তল ঢাল বিশিষ্ট হওয়ায় পার্শ্বদেশ খুব খাড়া হয় না, আর ইনসেলবার্ড অবতল ঢাল বিশিষ্ট হওয়ায় পার্শ্বদেশ খুব খাড়া হয়। মোনাডনকের পাদদেশে কোনো বিশেষ ভূমিরূপ দেখা যায় না, কিন্তু ইনসেলবার্ডের পাদদেশে পেডিমেন্ট, বাজাদা, প্লায়া প্রভৃতি বিশিষ্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। দেখো এই হচ্ছে তোমার ইনসেলবার্ড, এটা হচ্ছে তোমার ইনসেলবার্ড তোমার মরু ক্ষয়চক্র। ঠিক আছে, দেখো মরু অঞ্চলে কি হয়, এই যে তোমার কোনো নদীতে যখন বয়ে যায় তখন তার নিচে পর্বতের নিচে যে ছোট যেটা পেডিমেন্ট বা সেডিমেন্ট এইখানে জমা হচ্ছে পেডিমেন্ট, তারপর হচ্ছে বাজাদা, তারপরে প্লায়া, অর্থাৎ মরু অঞ্চলের নদীটা যেখানে তোমার যে ছোট হ্রদ যে সৃষ্টি করছে সেটা হচ্ছে প্লায়া, এর জল কিন্তু লবণাক্ত হয়। তাহলে পেডিমেন্ট, বাজাদা, প্লায়া পরপর গঠিত হয়। বুঝতে পেরেছো? এরপর দেখো পেনিপ্লেন আর পেডিপ্লেনের মধ্যে পার্থক্য। তাহলে পেনিপ্লেন কখন সৃষ্টি হচ্ছে গো? পেনিপ্লেন সৃষ্টি হচ্ছে নদী ক্ষয়চক্রের শেষ অবস্থায়, আর পেডিপ্লেন সৃষ্টি হচ্ছে মরু ক্ষয়চক্রের শেষ অবস্থায়। তাহলে দেখো কি বলছে, ল্যাটিন শব্দ পেনি শব্দের অর্থ প্রায় এবং প্লেন শব্দের অর্থ সমভূমি, অর্থাৎ পেনিপ্লেনের অর্থ হচ্ছে সমভূমি বা সমপ্রায় ভূমি। অন্যদিকে পেডিপ্লেনটা কি বলছে, পেডি শব্দ অর্থ পাদদেশ, প্লেনের অর্থ সমভূমি, অর্থাৎ পেডিপ্লেন শব্দটির অর্থ হচ্ছে পাদদেশীয় সমভূমি। এবার দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট বৈচিত্র্যহীন সমতল ভূমিকে পেনিপ্লেন বলে, অন্যদিকে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে উচ্চভূমির পাদদেশে সৃষ্ট বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিপ্লেন বলে। 1889 খ্রিস্টাব্দে ডেভিস পেনিপ্লেনের ধারণা দেন, আর 1948 সালে এল.সি. কিং কিন্তু তোমার পেডিপ্লেনের ধারণা দেন। পেনিপ্লেন ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে মৃদু ঢালযুক্ত ভূমিতে পরিণত হলে সৃষ্টি হয়, অন্যদিকে মরু ক্ষয়চক্রের পরিণত অবস্থায় উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে স্বল্প ঢালযুক্ত প্রায় সমতল ভূমিতে পরিণত হলে পেডিমেন্ট গঠিত হয়। পরে একাধিক পেডিমেন্ট যুক্ত হয়ে পেডিপ্লেন গড়ে তোলে। এরপর দেখো পেনিপ্লেন আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, আর অন্যদিকে পেডিপ্লেন শুষ্ক মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলের গঠিত ভূমিরূপ। নদী বা জলধারার কার্যে এই ভূমিরূপ গঠিত হয় পেনিপ্লেন, অন্যদিকে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কিন্তু পেডিপ্লেন গঠিত হয়। নদী এবং এই ভূমি অর্থাৎ পেনিপ্লেন মৃদু উত্তল ঢালযুক্ত, অন্যদিকে পেডিপ্লেন হচ্ছে ভূমির উচ্চতা অবতল ঢালযুক্ত। পেনিপ্লেন সমুদ্র সমতলকে নিম্ন ক্ষয়সীমা ধরে এর উচ্চতা পরিমাপ করা হয়, অন্যদিকে প্লায়া হ্রদ বা স্থানীয় ভৌম জলতলের নিম্ন ক্ষয়সীমা ধরে এর উচ্চতা পরিমাপ করা হয়। পেনিপ্লেনের মাঝে মাঝে কঠিন শিলায় গঠিত অনুচ্চ টিলা দেখা যায়, তাকে মোনাডনক বলে। আর পেডিপ্লেনে হচ্ছে মাঝে অবস্থিত কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাকে ইনসেলবার্ড বলে। পেনিপ্লেন আয়তনে সুবিশাল হয়, পেডিপ্লেন আয়তনে অপেক্ষাকৃত কম হয়। তাহলে এই হচ্ছে তোমার পেডিপ্লেন এবং পেডিপ্লেনের মধ্যে পার্থক্য। এরপর দেখো স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য। বলছে যে পৃথিবীর প্রায় সর্বত্র নদীর কার্যের মাধ্যমে ভূমিরূপের বিবর্তনকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে, অন্যদিকে কেবলমাত্র মরু বা মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা ভূমিরূপের বিবর্তনকে মরু ক্ষয়চক্র বলা হয়। স্বাভাবিক ক্ষয়চক্র প্রাথমিক ভূমিভাগের উত্থানের মধ্য দিয়ে এই ক্ষয়চক্র শুরু হয়, আর মরু ক্ষয়চক্র পূর্ববর্তী পদসমভূমি উত্থানের মধ্য দিয়ে এই চক্র শুরু হয়। স্বাভাবিক ক্ষয়চক্র আর্দ্র জলবায়ু অঞ্চলে হয়, আর মরু ক্ষয়চক্র শুষ্ক জলবায়ু অঞ্চলে হয়ে থাকে। নদী স্বাভাবিক ক্ষয়চক্রে নদী মুখ্য ভূমিকা গ্রহণ করে, আর মরু ক্ষয়চক্রে বায়ু প্রবাহ মুখ্য ভূমিকা গ্রহণ করে, তবে নদীর প্রভাবও কিছুটা দেখা যায়। স্বাভাবিক ক্ষয়চক্রের প্রথম দিকে বন্ধুরতা বাড়ে এবং পরিণত পর্যায়ে সর্বাধিক হয় এবং পরে কমতে থাকে। মরু ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে বন্ধুরতা সর্বাধিক থাকে এবং তা ক্রমশ কিন্তু
তোমার হ্রাস পেতে থাকে। স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে নদীর নিম্ন ক্ষয়ের কারণে আপেক্ষিক উচ্চতা বাড়ে, অন্যদিকে যৌবন পর্যায় থেকেই আপেক্ষিক উচ্চতা কমতে থাকে। নদী ক্ষয়চক্রের প্রথমে অনুগামী নদী এবং পরে পরবর্তী নদী মিলিত হবে ভূমির পরিবর্তন ঘটিয়ে যথাক্রমে সমুদ্র এবং প্রধান নদীতে মিলিত হয়। অন্যদিকে মরু ক্ষয়চক্রে কেবল অনুগামী নদী ভূ বিবর্তন ঘটিয়ে অবশেষে প্লায়া হ্রদে মিলিত হয়। স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ অবস্থায় সমগ্র ভূমিভাগটি পেনিপ্লেন বা সমপ্রায় ভূমিতে পরিণত হয়, আর তোমার মরু ক্ষয়চক্রের শেষ অবস্থায় সমগ্র ভূমিভাগটি পেডিপ্লেন বা পাদদেশের সমভূমিতে পরিণত হয়। সমপ্রায় ভূমিতে মাঝে মাঝে এই গড়ে ওঠা অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে। দেখো এখানে কি হচ্ছে, মোনাডোনাকের সৃষ্টি হচ্ছে, আর এখানে পাহাড়গুলিকে ইনসেলবার্ট বলা হয়। দেখো সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা, আর স্থানীয় ভৌম জলতল প্লায়া হলো মরু ক্ষয়চক্রের শেষ সীমা। তাহলে এই হচ্ছে তোমার স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য। এবার দেখো সব শেষে যে প্রশ্নটা করতে হবে যে ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা বলতে কি বোঝো। তাহলে দেখো ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা মানে যে যে বিষয়গুলো ক্ষয়চক্রের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে পেরেছো, সেটাই হচ্ছে তোমার ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা। তাহলে দেখো ক্ষয়চক্র চলাকালীন অবস্থায় যদি কোনো প্রাকৃতিক পরিবর্তন দ্বারা ক্ষয়চক্র বাধার সম্মুখীন হয় বা ক্ষয়চক্র বিঘ্নিত হয়, তখন তাকে ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাধা বা প্রতিবন্ধকতা বলা হয়। অর্থাৎ ক্ষয়চক্র চলাকালীন প্রাকৃতিক পরিবর্তনের দ্বারা ক্ষয়চক্র বিঘ্নিত হলে তাকে ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা বলে। ডেভিস বলেছেন, পূর্বে কার্যকরী ছিল এমন প্রক্রিয়া যখন একাধিক নতুন প্রক্রিয়া দ্বারা ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটায়, তখন তাকে ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা বলা হয়। এই ধরনের প্রতিবন্ধকতার মাধ্যমে ক্ষয়চক্র সম্পূর্ণতা প্রাপ্ত হওয়ার আগেই পুনরায় এটি ক্ষয়চক্রের সূচনা করে। এবার দেখো ক্ষয়চক্রের প্রতিবন্ধকতার প্রকারভেদ। দেখো এখানে ক্ষয়চক্রের প্রতিবন্ধকগুলিকে তোমার তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ। এবার ক্ষয়ের শেষ সীমার পরিবর্তনকে তিন ভাগে ভাগ করছে, ধনাত্মক, ঋণাত্মক এবং স্থিতিশীল রূপান্তর। ঋণাত্মককে বলছে পুনর্যৌবন, যেটা গতিশীল এবং সমুদ্রতল সংক্রান্ত, এই দুরকমই হতে পারে। আর জলবায়ুর পরিবর্তনটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হৈমবাহিক বা হিমবাহ, যেখানে অত্যধিক শীত, আর দুই নম্বর হচ্ছে মরু প্রকৃতির জলবায়ুর আগমনে। আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ছে ভূমিকম্প এবং অগ্নুৎপাত। তাহলে এই গেল তোমার ক্ষয়চক্র। দেখো আমি তোমাদের যতটা পারলাম সহজ সরলভাবে প্রশ্নের উত্তরগুলো করানোর চেষ্টা করলাম। এরপরে আমি তোমাদের পুনর্জীবন লাভ যেটা আছে ক্ষয়চক্রের মধ্যে, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।